ইকোনমিস্টরা সবসময় চিন্তা করে ওয়েস্টের ক্ষেত্রে যে এই জিনিসটা তো ওয়েস্ট, এটার কোনো ইকোনমিক ভ্যালু নেই, কিন্তু এক্ষেত্রে ওরা সোশ্যাল ভ্যালুটা কল্পনা করে না বা চিন্তা করে না, প্লাস এনভায়রনমেন্টাল ভ্যালুটা। আমি ওয়েস্ট প্রডিউস করলাম, ওয়েস্টটা আমি ম্যানেজ করলাম না, কারণ কি এটা আমার জন্য ফাইন্যান্সিয়ালি ফিজিবল না। আমি দেখলাম আমি যদি 10 টাকা স্পেন্ড করে ওয়েস্টের পিছনে ম্যানেজ করার পিছনে যদি স্পেন্ড করি এবং আমার মাত্র 2 থেকে 3 টাকা লাভ হয়, তাহলে আমি এটা কেন করব? ইকোনমিস্টরা সবসময় এটাই বলবে। বাট ইকোনমিস্টরা এইটা হয়তো কনসিডার করে না, এবং এক্ষেত্রে আমি ওনাদের নেগেটিভলি বলবো জিনিসটা, যে ওনারা এই জিনিসটা চিন্তা করেন না যে ওয়েস্টটা যে পানিতে যাচ্ছে, বুড়িগঙ্গা নদীতে যে পানিতে ওয়েস্টটা যাচ্ছে, তার ফলে যে ধরনের হেলথ হ্যাজার্ডগুলি হচ্ছে বাংলাদেশে, সেগুলিতে যে মানুষের যে এক্সপেন্সগুলি বেড়ে যাচ্ছে, সেগুলি তো ইকোনমিস্টরা হিসাব করবেন না। তো সেই হিসাবগুলি কে করবে? লাস্ট সেন্সাস অনুযায়ী ঢাকার পপুলেশন 1,50,00,000। সেক্ষেত্রে আমার 4টা সেক্টর আছে। একটা হলো আমার হসপিটাল যে ওয়েস্ট ম্যানেজমেন্ট করে, সেটা হসপিটালের একটা আছে। দেন সেকেন্ড হলো কমার্শিয়াল, দেন তারপর আছে ইন্ডাস্ট্রিয়াল, দেন রেসিডেন্সিয়াল। সবচেয়ে কন্ট্রিবিউট করে বেশি রেসিডেন্সিয়াল থেকে সবচেয়ে বেশি ওয়েস্ট আমাদেরকে সরাতে হয়, এবং সেক্ষেত্রে আমাদের মেইন সোর্স আবার সেখানে হলো ফুড ওয়েস্ট, দ্যাট মিন্স কিচেন ওয়েস্ট। আমাদের রান্নাঘরের যে আবর্জনা আছে সেটি হলো সবচেয়ে বেশি পরিমাণ। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে আমরা অন অ্যান অ্যাভারেজ যদি এই 4টা সেক্টরকে ভাগ করি, 500 মেট্রিক টন আর 500 টন প্রায় আসে আমার থেকেই, হসপিটাল থেকে, ঢাকা সিটিতে। দেন এর 2.5 গুণ আসে হলো আমার কমার্শিয়াল থেকে, আর 500 থেকে 3.5 গুণ বেশি আসে হলো ইন্ডাস্ট্রিয়াল থেকে, আর প্রায় 7 গুণ আসে হলো রেসিডেন্সিয়াল এরিয়া থেকে। ঢাকা সিটি কর্পোরেশন তার নিজস্ব লোক জনবল দিয়ে এটাকে কালেক্ট করে, হাউস হোল্ড লেভেল থেকে কালেক্ট করে। তাদের কভার ট্রাক আছে, কভার ট্রাক দিয়ে কালেকশন করে, বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে কালেক্ট করে একটা নির্দিষ্ট এরিয়াতে নিয়ে চলে যায়। সেখানে নিয়ে গিয়ে তারা ড্যাম্প করে রাখে, তারপর সেখান থেকে ন্যাচারালি যে প্রসেস হয় সেটাকেই তারা কাজে লাগাচ্ছে। এখন আবর্জনাগুলো খোলা জায়গায় ফেলা হচ্ছে, যেখান থেকে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, হেলথের উপর ইম্প্যাক্ট পড়ছে, মানুষ অসুস্থ হয়ে পড়ছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, যাতে আমাদের চিকিৎসার ব্যয়ভার আরও বেড়ে যাচ্ছে। তো এইটা হওয়া উচিত না। আমরা নির্দিষ্ট জায়গায় আমরা পিট মেথডে যাওয়া উচিত, যেখানে এটা কাভার থাকবে। কাভার থাকার কারণে এটা দুর্গন্ধ কম হবে এবং মানুষের শরীরের উপর ক্ষতি কম করবে। এবং নট অনলি দ্যাট, আমরা যখন এইটাকে ওপেন জায়গায় রাখছি, সেখান থেকে বাতাসে এবং যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানিতে নদীতে চলে যাচ্ছে এবং নদীর পানিও দূষিত হয়ে যাচ্ছে। ওয়েস্ট আলটিমেটলি ইফ ইউ ডোন্ট ম্যানেজ ইট, ইট উইল হ্যাম্পার আওয়ার লাইফস। এবং এক্ষেত্রে আমাদের হেলথের হ্যাজার্ডটা হবে, প্লাস এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হবে। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের সাথে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড। বুড়িগঙ্গা রিভারের দিকে যদি আমরা তাকাই, তাহলে অবভিয়াসলি দেখব যে কিভাবে নষ্ট হয়ে গেছে। এক্ষেত্রে আমি জাস্ট ছোটো একটা এক্সাম্পল দিই, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদিও, বাট আমার কাছে খুব খারাপ লেগেছিল জিনিসটা শুনে। একজন প্রফেসরের সাথে আমার দেখা হয়, উনি ইউএসের একজন প্রফেসর ছিলেন। ওনার সাথে আমার যে কোনো একটা কনফারেন্সে দেখা হয় এবং উনি আমাকে বলেন যে, আমি বাংলাদেশি শোনার পরে উনি বলেন যে, তোমাদের বুড়িগঙ্গা রিভারটা তো অনেক সুন্দর। তো
তো তখন আমি জিজ্ঞেস করেন আপনি কবের কথা বলছেন, তো উনি বলেন আমি 1970-তে একবার গিয়েছিলাম। তো উনি অনেক বয়স্ক প্রফেসর। তো 1970-তে আমি যখন যাই তখন আমি বুড়িগঙ্গা নদীতে নৌকায় করে ঘুরেছিলাম এবং আমার অনেক ভালো লেগেছিল, কারণ নদীর পানিটা অনেক ক্লিয়ার ছিল, প্লাস আশেপাশের এনভায়রনমেন্টটা অনেক ভালো ছিল। তো এখন বুড়িগঙ্গার দিকে তাকালে আমার লজ্জা লাগে, প্লাস উনি যখন বললেন কথাটা তখন আমি অনেক লজ্জা পেয়েছিলাম, কারণ এখন নদীটায় পরিষ্কার বলতে কিছু নাই, মাছ পাওয়া যাবে না, প্লাস ওখানে আশেপাশ থেকে কেউ ওইখান থেকে পানি নিয়ে ওটা কোনো ইউজ করার মতো অবস্থায় নাই। তো মাত্র কত বছর, 40 বছর, 40 বছরে আমরা একটা নদীকে ধ্বংস করে দিয়েছি অনলি বিকজ আমরা ওয়েস্ট ম্যানেজ করতে পারিনি প্রপারলি। আবর্জনা ব্যবস্থাপনা যেটা বলি সেটা দেখতে পাই যে আমাদের চোখের সামনে থেকে দূর করা, এটা দূরে নিয়ে চলে যাওয়া, সেটাকে আমরা মনে করি ভালো ব্যবস্থাপনা হচ্ছে, কিন্তু আসলে ব্যবস্থাপনা কিন্তু তা নয়। সিটি কর্পোরেশন বা যে মিউনিসিপ্যালিটিস এদেরই মূল দায়িত্ব হলো এই ওয়েস্টগুলো ম্যানেজ করা, কিন্তু সেখানে তুমি দেখবা যে তেমন প্রফেশনালস কেউ সেখানে নাই। ঢাকা সিটি কর্পোরেশনে এখন রিসেন্টলি কিছু প্রফেশনালস লোকজন আছেন, কিন্তু হাই প্রফেশনালস বা সত্যিকার অর্থে যে লেটেস্ট যে প্রফেশনালসগুলো তারা সেখানে নাই। তারা কিছু হয়তো বা ওয়েস্ট লাইনে পড়াশোনা করেছে, কিছু ট্রেনিং নিয়েছে, কিন্তু তাদের হাতে ক্ষমতাও নাই। এখন দেখা যাচ্ছে যে তারা যে একটা শহরের জন্য যে আবর্জনাগুলোকে কন্ট্রোল করার জন্য যে ক্ষমতাটা দরকার, যেটা আমরা পরিবেশবাদীরা আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে এটা সিটি গভর্নেন্স করার জন্য, সিটি গভর্নমেন্ট যেটা শহরকে করার জন্য অল অথরিটি তার কাছে থাকবে, এর পুলিশ প্রশাসন থেকে শুরু করে এর যাবতীয় বিষয়গুলো তার হাতে থাকবে। কিন্তু তোমরা জানো কি না জানি না যে প্রায় 52টা না 54টা প্রতিষ্ঠান আছে, সংস্থা আছে, যারা এই ঢাকা শহরের বিভিন্ন বিষয় নিয়ে তারা কাজ করে, দায়িত্বপ্রাপ্ত। ফলে এদের মধ্যে কোঅর্ডিনেশন নাই, ফলে সিটি কর্পোরেশন একটা ছোটো জগন্নাথে পরিণত হয়েছে। এর সঙ্গে রাজনীতি জড়িয়ে গেছে, এর সঙ্গে নানা রকমের ব্যবসায়িক গ্রুপ, এর সঙ্গে হয়তো বা অন্য কিছু থাকতে পারে, কিন্তু সিটি গভর্নেন্স একটা আলাদা জিনিস, এবং সিটি গভর্নেন্সের একটা মেন কাজ হলো এই ওয়েস্ট ম্যানেজমেন্ট, এবং ওয়েস্ট ইজ নট ওয়েস্ট, ইট ইজ এ ওয়েলথ। ওয়েস্ট ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে প্রথম যেটা আমাদের ধারণা থাকে যে ওয়েস্ট মিনস ওয়েস্ট, বাট নট নেসেসারিলি ওয়েস্ট ইজ এ ওয়েস্ট ইফ ইউ ক্যান ম্যানেজ ইট প্রপারলি, ইট ক্যান বি এ রিসোর্স। তো আমরা হয়তো ওভাবে চিন্তা করি না, এবং আমরা প্রায় বিভিন্ন দেশের এক্সাম্পল দিয়ে বলি যে ইউরোপে তো এরকম নেই, অথবা ঢাকায় এরকম কেন, বাংলাদেশির আমরা এরকম কেন। আমরা এরকম কারণ আমাদেরকে কেউ শিখায়নি। আমরা যখনই শিখবো তখনই আমরা প্র্যাকটিস করব। সো দ্য প্র্যাকটিস কামস উইথ ইনফরমেশন ফার্স্ট। আমাদেরকে ইনফরমেশন দেওয়া হলে আমরা যখন বুঝতে পারবো এই ইনফরমেশনের বেসিসে যেটা বেনিফিট কী, তখনই আমাদের বিহেভিয়ার চেঞ্জ হবে। বিহেভিয়ার পার্টটার কথা বলতে আসলে সবার আগে আসবে হচ্ছে সিটিজেন্স, এবং তারপর হচ্ছে গভর্নমেন্টের পার্ট। আমার কাছে মনে হয় যে গভর্নমেন্ট এবং সিটিজেনরা এক্ষেত্রে একে অপরের হেল্পফুল পার্টনার হিসেবে কাজ করলে ওয়েস্ট ম্যানেজমেন্ট করাটা অনেক ইজিয়ার হবে। আমাদের দেশে যেটা দেখা যায় যে ইউজুয়ালি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে বিহেভিয়ারাল এডুকেশনগুলি দেওয়া হয় না। ফর এক্সাম্পল, কোথায় ময়লা ফেলতে হবে না ফেলতে হবে, এটা সম্ভবত স্টার্ট হয় প্রথমে ফ্যামিলি থেকে, বাট ফ্যামিলিতে এটা কতটুকু শেখানো হয় সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবং আমি কখনোই ছোটোবেলায় নিজেও কখনো দেখিনি গভর্নমেন্ট কখনো ন্যাশনাল টেলিভিশনে অথবা আমাদের যে ধরনের পাবলিক মিডিয়া আছে সেসব জায়গায় কোথাও গভর্নমেন্ট এই ধরনের জিনিসগুলি এক্সপ্রেস করে না, যে তারা চায় তাদের সিটিজেনরা বিহেভিয়ারলি অনেক বেশি সাউন্ড হোক ইন টার্মস অফ ম্যানেজিং দ্য ওয়েস্ট। সেপারেশনটা হলো জরুরি। ফার্স্ট, এটা হাউসহোল্ড লেভেলে তোমাকে আবর্জনাকে সেপারেট করতে হবে, এবং আবর্জনাটা মূলত দুটো ভাগ। একটা হলো যে ড্রাই যেগুলো আছে পচনশীল নয়, সেটা একটা ভাগ করতে হবে, আর একটা হলো পচনশীল। এই পচনশীল অংশটাই আমাদের বেশি করে, দুর্গন্ধ সৃষ্টি করে, একবেলা থেকে একবেলা হয়ে গেলে হয়, হ্যাঁ, এবং সে ঘটনা সেগুলো পচনশীলটা খুব দ্রুত ম্যানেজ করে সেগুলোকে কম্পোস্টিংয়ে কীভাবে ট্রান্সফরমেশন করা যায় সেটা করতে হবে, এবং সেই গ্যাস উৎপাদন এবং তার রেসিডিউ থেকে
রাসায়নিক সার, ওই সার, জৈব সার, এগুলো করতে হবে। এবং এর একটা ভ্যালু আছে, এর একটা খুব মূল্যবান একটা জিনিস, কারণ প্রকৃতিতে জৈব জিনিস কিন্তু খুব মূল্যবান জিনিস। আমরা গ্রাম থেকে কিন্তু জৈব জিনিসগুলো তুলে নিয়ে আসি। দেখো আমরা খাবার দাবারে বিভিন্ন ডাব বলো, এই তরমুজ বলো, ফল ফলারি বলো, ধান বলো, বলো, যেটা নিয়ে আসছি গ্রাম থেকে আসছে, জৈব পদার্থ চলে আসছে, আমরা কিন্তু ফেরত দিচ্ছি না জৈব জিনিসটা। তো জৈবটা তো ফেরত দিতে হবে জমিতে। আমরা যদি ওয়েস্টের মাধ্যমে, একটা মূল উদ্দেশ্য হওয়া উচিত যে জৈব জিনিসটা যেটা আমরা শহর থেকে, গ্রাম থেকে শহরে নিয়ে আসছি, এইটা যেন আবার যে কোনো ট্রান্সফর্ম করে আস্তে আস্তে গ্রামে ফিরে দিতে পারি, জমিতে ফিরে দিতে পারি। তাইলে এটা সাস্টেইন করবে। প্রকৃতি থেকে এই শিক্ষাটা নিতে হবে যে প্রকৃতি যেভাবে, যে একটার থেকে এটা শেষ হয় না, এন্ডলেস প্রসেস, ওইটা আমাদেরকে শিখতে হবে। এই জন্য প্রকৃতির ভিক্ষাটা খুবই প্রয়োজন। ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বেশি করে আমরা ভাবতে পারি, সেটা হলো আমরা পার্টনারশিপে যেতে পারি। পার্টনারশিপে গভর্নমেন্ট, এনজিও, আইএনজিও, দেন সিবিও, প্রাইভেট কোম্পানি, দেন কমিউনিটি পিপল, সবাই মিলে একত্রে যদি কাজ করে, সেক্ষেত্রে আমরা ভালো কিছু রেজাল্ট আশা করতে পারি। একসাথে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে পারবো, সেই সাথে আমরা গ্যাস তৈরি করতে পারবো, এবং সেই সাথে আমরা ফার্টিলাইজারের একটা উৎস খুঁজে পাবো। প্রাইভেট সেক্টর এক্ষেত্রে অনেক এগিয়ে আসতে পারে। যেমন আমরা ঢাকা শহরে বিউটিফিকেশন প্রজেক্টের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে দেখি যে সব জায়গায় গাছ লাগানো হচ্ছে, বাট কতগুলি প্রাইভেট সেক্টর এক্ষেত্রে ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ করে, ক্লোজ টু জিরো। নান অফ দেম ডাজ ইট। আমার কাছে মনে হয় যে এক্ষেত্রে প্রাইভেট সেক্টরগুলি যদি এগিয়ে আসে, প্লাস এটাতে যদি কমিউনিটিকে ইনভলভ করা যায়, যেমন ধানমন্ডি এলাকার কোনো 2-3টা ব্যাংক ওরা মিলে চিন্তা করলো যে কমিউনিটিকে কীভাবে ইনভলভ করে ওয়েস্ট ম্যানেজমেন্টটা আরও ফ্লারিশ করা যায় এবং জিনিসটা আরও এনজয়েবল করা যায়, তো সেক্ষেত্রে মনে হয় কাজ করার অনেক জায়গা আছে। প্লাস অনেক ইউথ অর্গানাইজেশনকে আমি প্রায় দেখি যে তারা মাঝে মাঝে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে ঢাকা শহর পরিষ্কার করার জন্য অথবা কক্সবাজারের বিচ পরিষ্কার করার জন্য। এই জিনিসগুলি সম্ভবত আরও বেশি করা দরকার। আমরা বড় বড় জিনিস নিয়ে অনেক কাজ করি, বাট সিম্পল জিনিস যেটা আমাদের পার্ট অফ লাইফ, যে আমি ময়লাটা রাস্তায় ফেলবো না, আমি ডাস্টবিনের ভিতরেই ফেলবো, আমার মনে হয় এই জিনিসটা প্র্যাকটিস করতে করতে আমাদের চেঞ্জ আসবে। ইওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে মূলত ইলেকট্রনিক যত ধরনের ডিভাইস আছে সেগুলোকে সাস্টেইনেবল ওয়েতে ম্যানেজ করাটা ইম্পর্ট্যান্ট। আমাদের দেশের জন্য আরও বেশি ইম্পর্ট্যান্ট। এটার মূল কারণ হচ্ছে যে ঢাকা শহরের কথা যদি চিন্তা করি, এখানে কারা বাস করে? ঢাকা শহরে বাস করছে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ইয়াং জেনারেশন, এবং মোস্ট অফ দেম আর প্রোডাক্টিভ জেনারেশন, যাদের এজ গ্রুপটা ইউজুয়ালি স্টার্টিং ফ্রম 18 to 35। এই এজ গ্রুপের পপুলেশনটা ম্যাক্সিমাম ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করছে। আমরা যদি কম্পিউটারের কথা ধরি, কম্পিউটার, মোবাইল ফোন থেকে স্টার্ট করে ইলেকট্রনিক যে কোনো ধরনের ডিভাইস এই জেনারেশনটাই বেশি ইউজ করছে। এখন এই জেনারেশনের এবং একটা ইম্পর্ট্যান্ট কালচারাল অ্যাসপেক্ট হচ্ছে যে এরা খুব বেশি চেঞ্জিং পপুলেশন, এবং এই কারণে ওরা বিভিন্ন ধরনের ডিভাইস বিভিন্ন টাইমে ইউজ করছে। দেখা যাচ্ছে 2014-এ একটা ডিভাইস ফাংশনাল, 2020-তে এটা ডিসফাংশনাল। তাহলে এই জিনিসগুলি কোথায় যায়? ইফ ইউ ক্যান ইউজ ইট এগেন, রিইউজ ইট, রিসাইকেল ইট or reshape it in a manner, then you can have a financial aspect to it as well. মানিক মিয়া এভিনিউতে যদি এমন একটা স্কাল্পচার থাকতো যে ই ওয়েস্ট দিয়ে, ধরেন যে র্যাম, কম্পিউটারের র্যাম অথবা কম্পিউটারের হার্ড ডিস্ক অথবা কম্পিউটারের ফেলে দেওয়া স্ক্রিন, মনিটর, এগুলির বিভিন্ন ডিভাইসগুলি দিয়ে যদি একটা স্কাল্পচার বানানো যায়, এবং সেটা অবভিয়াসলি ফাইন্যান্সিয়ালি অনেক ফিজিবল হবে, কারণ হচ্ছে যে আমার নতুন কোনো ডিভাইস কিনতে হয়নি, নতুন কোনো জিনিস রিসোর্স লাগেনি, পুরনো সব জিনিসপত্র দিয়ে একটা স্কাল্পচার বানানো যেতে পারে। এবং এগুলির জন্য আমার কাছে মনে হয় যে আমাদের দক্ষ জনবল অলরেডি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট এক্ষেত্রে অনেক ভূমিকা রাখতে পারে। প্লাস অনেক ধরনের অর্গানাইজেশন আছে যারা ক্রিয়েটিভ আর্টসের ব্যাপারে ইন্টারেস্টেড, তারা হয়তো এই ক্ষেত্রে ই ওয়েস্টগুলিকে প্রপার ম্যানেজ করতে পারে। এছাড়াও বুয়েট অনেক ধরনের কাজ করতে পারে এক্ষেত্রে অ্যাডভাইস দিয়ে পলিসি লেভেলে। স্পেশালি গভর্নমেন্টের এরকম কোনো প্ল্যান নেই যে ই ওয়েস্ট ম্যানেজ কীভাবে করা যেতে পারে। সো যেই প্রবলেমগুলি আমাদের 2020-তে যে স্টার্ট হবে, সেগুলির প্ল্যান এখন থেকেই করতে হবে, এবং ই ওয়েস্ট তার মধ্যে একটা। টেকসই উন্নয়নের 3টা শর্ত আছে। একটা শর্ত হলো অর্থনৈতিক, দ্বিতীয় শর্ত হলো পরিবেশগত,
তৃতীয় শর্ত হলো সামাজিকভাবে স্বীকৃতি। তো বর্জ্য ব্যবস্থাপনা সেটাও কিন্তু আমরা এমনভাবে করতে পারি যেখানে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হবে, সামাজিকভাবে স্বীকৃতি পাবে এবং সেই সাথে পরিবেশগতভাবে উন্নয়ন হবে, যার জন্য এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে টেকসই উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনার সাথে আমরা লিঙ্ক করতে পারি এবং এটা আমাদের জন্য খুব আশার বাণী শোনাবে যে আমরা ভবিষ্যতে এই বর্জ্য ব্যবস্থাপনা করে টেকসই উন্নয়ন ঘটাবো।